মেঘা স্যালাড খেতে খুব পছন্দ করত, তাই খাবারে কিছু না থাকলে ও ঝটপট করে স্যালাড বানিয়ে নিত। কিন্তু ওর একটা অভ্যাস ছিল যে স্যালাডের সবজি সবসময় টাটকা হতে হবে। না না, আমি নেব না এই শসা, দেখেই মনে হচ্ছে বাসি, নেব না। আরে দিদি, না না, কালকেরই নিয়ে নিন, 10 টাকা কমে দিয়ে দেবো। একদমই না, তুমি আমাকে বিনা পয়সায় দিলেও আমি নেব না। স্যালাডের ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে চাই না, কারণ স্যালাডে আমার টাটকা সবজিই চাই। আমি অন্য জায়গায় যাচ্ছি। দাদা, শসা কত করে? 50 টাকা কেজি, তবে শসা সব টাটকা। দেবো? হ্যাঁ জানি, তোমার ঠেলায় শসা খুব টাটকা থাকে। শসা কেন, স্যালাডে সব সবজি টাটকা থাকে। হ্যাঁ দিদি, তাহলে বলো কি কি দেবো? শসা, মূলো, গাজর, লেবু সব দিয়ে দাও। দিদি, বিট আর লেটুসও দিয়ে দিই, আজকেই এনেছি, একদম ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, সব সবজি তো আমি মিক্সড করে স্যালাডে খাই। হ্যাঁ, আর শোনো, কালও আমি সবজি তোমার কাছ থেকেই নেব। আরে দিদি, তোমার আবার আসার কি দরকার? তুমি আমাকে তোমার অ্যাড্রেস দিয়ে দাও, আমি বাড়িতে তোমাকে সব সবজি দিয়ে আসবো, তাও টাটকা টাটকা। হ্যাঁ, এটা ঠিকই বলেছ। ঠিক আছে, কাল থেকে তুমি আমাকে ঘরেই সব টাটকা সবজি দিয়ে যেও। আর পরের দিন থেকেই সবজিওয়ালা মেঘাকে স্যালাডের সবজি বাড়িতে দিতে থাকলো। তাই ওকে এখন আর বাজারে যেতে হয় না, কারণ ওর স্যালাডের জন্য ও সবসময় টাটকা সবজিই পেয়ে যেত। একদিন সবজিওয়ালা যখন মেঘার ঘরে সবজি দিতে আসে, তখন দেখে ওর ঘরে তালা দেওয়া। আরে, আজকে তো মেঘাদির আশীর্বাদ, সবাই সেখানেই গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বরং কাল আসবো। এই বলে সবজিওয়ালা ফিরে গেল। আর অন্যদিকে মেঘার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় সে শপিংয়ের জন্যই ব্যস্ত হয়ে যায়। মেঘাদি, তোমার জন্য স্যালাডের টাটকা সবজিওয়ালা রেখে গেছে আমার কাছে। তুমি ছিলে না, তাই খুব ভালো করলে কমলাদি। দাও, সবজিগুলো দাও, অনেক দিন হলো স্যালাড খাই না। বিয়ের কেনাকাটায় তো ভুলেই গেছি। দেখো মা, কত ভালো, বাড়িতেই সবজি দিয়ে যায়। যাই, আমি টাকাটা দিয়ে আসি। আরে কালকে তো আসবে, তখনই হিসাব করে দিয়ে দিস। কালকে তো আমরা আর কোথাও যাচ্ছি না, বাড়িতেই থাকছি। আর আজকে তো টায়ার্ডও আছিস। ঠিক আছে মা, আমি তাহলে আমার জন্য স্যালাড বানিয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। মা মেঘা, বিয়ের পরে তুই কি করবি? এখানে তো তুই না একটা সবজিওয়ালাকে ফিক্স করে রেখেছিস, কিন্তু বিয়ের পরে ওখানে কি হবে তা তো জানিস না। আর সেখানে যদি তুই স্যালাডের জন্য টাটকা সবজি না পাস, তখন কি আর করব বাবা, ওখানেও হরিদার মতো একটা সবজিওয়ালা খুঁজে নেব, যে আমাকে রোজ টাটকা সবজি দিয়ে যাবে। এরপর আস্তে আস্তে মেঘার বিয়ের দিন এগিয়ে এলো। এরপর একদিন হরিদা যখন ওকে সবজি দিতে এলো, তখন মেঘা টাকা দিতে গিয়ে বলল, হরিদা, কালকে তো আমার বিয়ে, তাই এরপর থেকে তোমার কাছ থেকে তো কেউ স্যালাডের সবজি নেবে না, কিন্তু মা বলেছে মা সবজি কিনতে তোমার কাছে আসবে। তোমার সবজিগুলো ফ্রেশ তো? চিন্তা করো না দিদি, আমি তোমার মাকেও সবজি দিয়ে যাব। আচ্ছা দিদি, আমি বলছিলাম যে আজকে তোমাকে আর সবজির জন্য পয়সা দিতে হবে না। তুমি এতদিন ধরে আমার কাছে সবজি নিচ্ছ, এখন তোমার বিয়ে হয়ে যাচ্ছে, আমি তো তোমাকে আর কিছু দিতে পারবো না, তাই আজকে আমি সবজির দাম নেব না। তুমি যে আমার বোনের মতো। মেঘা হাসলো আর হরিদার কাছ থেকে সবজি নিয়ে নিল। কিছুদিনের মধ্যেই মেঘার বিয়ে হয়ে যায় আর মেঘা শ্বশুর বাড়িতে চলে যায়। কিন্তু মেঘা শ্বশুর বাড়িতে গিয়েও তার স্যালাড খাওয়ার অভ্যাস বজায় রাখলো। মেঘা বৌমা স্যালাড খাওয়ার খুব শখ, তাই আমি মান্ডি থেকে টাটকা টাটকা সবজি এনেছি। ভালো করেছো, এবার 1 সপ্তাহ সেই সবজিতেই ভালো করে চলে যাবে, না হলে তো এই গলিতে একটা ভালো সবজিওয়ালা আসে না। বৌমা, বাবা তোমার জন্য মান্ডি থেকে টাটকা সবজি এনেছে, এবার তুমি স্যালাড করে খাও। থ্যাংক ইউ বাবা। এরপর বেশ কিছুদিন শ্বশুরমশাই ওর জন্য মান্ডি থেকে স্যালাডের টাটকা সবজি নিয়ে আসতো। এরপর শ্বশুরমশাইকে জরুরি একটা কাজে একদিন বাইরে যেতে হয়, আর স্বামী রবির কাছে এতটা সময় ছিল না যে সে মান্ডি থেকে সবজি নিয়ে আসতে পারে। তাই মেঘার স্যালাড খেতে ইচ্ছা করলে ও শাশুড়িকে গিয়ে বলে, মা, আপনি যদি আমার সাথে সবজি মান্ডিতে যান, তাহলে আমার স্যালাডের সবজিও নেওয়া হবে, আর বাকি আপনার যা সবজি দরকার নিয়ে নেবেন। আচ্ছা, আমার বৌমা স্যালাড খাবে? তোমার বাবা নেই তো, না হলে উনিই তোমার জন্য স্যালাডের সবজি নিয়ে আসতেন। ঠিক আছে বৌমা, তুমি রেডি হয়ে নাও, তারপরে আমরা শাশুড়ি বৌমা মিলে মান্ডিতে যাব সবজি কিনতে। এরপর মেঘা শাশুড়ির সাথে সবজি মান্ডিতে পৌঁছে গেল, আর সে গিয়েই তাজা সবজিগুলো বাছাই করতে লাগলো। কিন্তু অনেক খুঁজেও সে ভালো সবজি পাচ্ছিল না। তাই সে বলল, বাসি শসা বিক্রি করছে, তাই তো এত সস্তা, কি বাজে।
টাটকা টাটকা শশা 20 টাকা কিলো, টাটকা টাটকা শশা 20 টাকা কিলো। মা, ওই সামনে 20 টাকা কিলো শসা বিক্রি করছে, ওখান থেকে নিলে তোমার কোনো আপত্তি নেই তো? শসাটা কিন্তু ফ্রেশ হবে। বৌমা, তোমার সবজি কেনার ধরন দেখে আমি বুঝতে পেরেছি যে তোমার এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে। তোমার বাবাও ঠিক তোমার মতনই, উনিও দামি সবজি কিনবেন, কিন্তু ভালো কিনবেন। মান্ডিতে তো অনেক সস্তার সবজি পাওয়া যায়, কিন্তু তোমার বাবা কোনোদিনই ওই ধরনের সবজি কেনেননি। সবসময় দামি আর টাটকা সবজিই উনি কিনেছেন। তুমিও একদম ঠিক ওনার মতন, দেখেও ভালো লাগলো। তোমার যেখান থেকে খুশি সেখান থেকেই সবজি নাও। তখনই একটা চোর মেঘার শাশুড়ির গলা থেকে চেন ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। আরে কেউ বাঁচাও, চোরটা আমার সোনার চেন ছিঁড়ে নিয়ে পালালো। ওকে ধরো, ধরো, কেউ ধরো। কি হয়েছে মা, আপনি ঠিক আছেন তো? আরে আমার সোনার চেন ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে চোরটা। হে ভগবান, আপনার তো গলায় দাগ পড়ে গেছে। দিনে দুপুরে গলা থেকে সোনার চেন চুরি হয়ে যাচ্ছে। আমি তো বলি সোনা পড়াই বন্ধ করে দেওয়া উচিত। তখনই একজন পুলিশ অফিসার ওই চোরটাকে ধরে নিয়ে আসে, আর তার সাথে আরেকজন লোকও আসে। এই নিন ম্যাডাম, আপনার শোনাচ্ছেন। এই সবজিওয়ালা দাদার জন্যই এই চোর ধরা পড়েছে, না হলে তো পালাচ্ছিল। হরিদা, তুমি আর এখানে? মেঘা দিদি, তুমি? মেঘা, তুমি এই সবজিওয়ালাকে কিভাবে চেনো? মা, উনি হরিদা, আমাদের পাড়ায় সবজি বিক্রি করেন। আমি তো ওনার কাছ থেকেই রোজ টাটকা সবজি নিতাম। হরিদা, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আজকে মায়ের চেনটা বেঁচে গেল। আচ্ছা, এবার তাহলে আমাকে যেতে হবে। চল বদমাস, লোকেদের চেন চুরি করিস, কত বড় সাহস! চল। মেঘা দিদি, আমার যা কর্তব্য ছিল আমি তো শুধু সেটাই করেছি। হরিদা, তুমি এখন এখানে সবজি বিক্রি করো? হ্যাঁ মেঘা দিদি, এখন আমি এখানে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আজকালকার দিনে তোমার মতো লোক আর কোথায়? মা, হরিদা এখন এখানে সবজি বিক্রি করছে, তাহলে আমি ভাবছি যে হরিদা তুমি আগের মতো আমাদের বাড়িতে সবজি দিয়ে যাবে। আমি আমার শ্বশুর বাড়ির ঠিকানা দিয়ে দেব, আর বাবাকেও তো এখানেই আসতে হয় সবজি নিতে। আর তোমার ওপর আমার পুরো ভরসা আছে যে তুমি রোজ আমাকে টাটকা সবজিই দেবে। হ্যাঁ মেঘা দিদি, তুমি শুধু অ্যাড্রেসটা দিয়ে দিও, আমি টাটকা সবজি বাড়িতে দিয়ে আসবো। আস্তে আস্তে মেঘা হরিদার কাছ থেকে বাড়িতে সবজি উৎপাদনের পদ্ধতিও জেনে নিল, যার ফলে সে তার রান্নাঘরের পাশেই কিছু টাটকা সবজি চাষ করা শুরু করলো, যার ফলে তার রান্নাঘরে এখন টাটকা সবজি মজুদ থাকতে লাগলো। এখনো কিছু টাটকা সবজি নিজের রান্নাঘর থেকেই নিত, আর কিছু কিনতো হরিদার কাছ থেকে। সব মিলিয়ে টাটকা সবজির আর অভাব ছিল না। মমতার বিয়ে এমন একটা গ্রামে হয়েছিল যার মাঝখানে একটা নোংরা পুকুর ছিল। তাই বিয়ে করে শ্বশুরবাড়িতে আসতেই মমতার বমি পেতে লাগলো। আরে আরে, কি হয়েছে বৌমা? শরীর খারাপ লাগছে নাকি? মা, এখানে খুব নোংরা গন্ধ আসছে। রাকেশের মা ওদের দুজনে গৃহপ্রবেশ করিয়ে ভেতরে নিয়ে আসে। বৌমা, তুমি আরাম করে নাও, রান্নাঘরের নিয়মগুলো পরে হবে। ঠিক আছে মা। এরপর শাশুড়ি মা মমতাকে ঘরে নিয়ে চলে গেল। রাকেশ এতদিন নিজের মায়ের সাথে থাকতো, এখন মমতা আসায় ওরা 3 জন হয়ে গেল। মমতা একজন সাধারণ কৃষকের মেয়ে ছিল, আর রাকেশ দিনমজুরের কাজ করত। এরপর রাতের বেলা, বৌমা, রাত হয়ে গেছে, আজকে তোমার বিয়ের পর প্রথম রান্নাঘর, তো তোমার যা ইচ্ছা তাই বানাও। আমি তো ভাবতেই পারিনি যে তোমার মতো এত ভালো শাশুড়ি আমি পাবো। আমার মা শুধু মা আছে বলেই ভালো আছে, না হলে শাশুড়ি হওয়ার চেষ্টা করলেই খারাপ হয়ে যাবে। আমি শাশুড়ি হতেই চাই না, আমাকে মাই থাকতে দাও। মমতা রান্নাঘরে যেতেই জানলা দিয়ে ওই নোংরা পুকুরটা দেখতে পেল। ছি 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 ছি, কি দুর্গন্ধ বাবা! এই গ্রামের লোকেরা এই পুকুরটাকে এত নোংরা করে রেখেছে কেন? আমি জানলাটা বন্ধ করে দিই, না হলে আমি এখানে রান্নাই করতে পারবো না। এরপর মমতা জানলা বন্ধ করে দিয়ে সবার জন্য খাবার বানালো। বৌমা, খাবারটা কিন্তু খুব ভালো হয়েছে। তখনই বাইরে থেকে ঝগড়ার আওয়াজ আসতে লাগলো। তুই 1 নম্বরে অকর্মান্নার ঢেকি, আর এই পুকুরটা তুই নোংরা করেছিস। অকর্মান্নার ঢেকি তোর বর, ওই মদ খেয়ে রিক্সা চালায় আর রাতে এসে এই পুকুরে বমি করে। নোংরাটা ওই করেছে। মা, মনে হচ্ছে বাইরে ঝগড়া হচ্ছে, চলো না গিয়ে দেখি ব্যাপারটা কি। এটা ওদের রোজকার ব্যাপার। এখন খাবার ছেড়ে উঠো না মমতা, খেয়ে নি তারপর যাচ্ছি। এখনো 2 ঘন্টা ওদের লড়াই চলবে। তারপর ওরা খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে দেখলো যে তখনও ঝগড়াঝাটি চলছে।
তখন রাকেশ ওদেরকে বলল, আরে এত রাতে ঝামেলা কেন করছো তোমরা? তখনই একজন লোক রেগে একটা পাথর ওই নোংরা পুকুরে ছুঁড়ে মারলেই পুকুরের সমস্ত নোংরা এসে পড়ে রাকেশের মায়ের মুখে। এটা কি রকমের অসভ্যতা কাকা? আমার মায়ের মুখে কাদা ছুঁড়ে মারলে? তো তুমি এখন কেন এই ব্যাপারটা নিয়ে রাত্রেবেলায় ঝগড়া করছো? কালকে সকালে এসো, তখন ঝগড়া হবে। রাত হলেই সব নর্দমায় সে পুকুরে পড়ে। আমরা সবাই মিলে এই পুকুরটাকে নোংরা করেছি, কাল আমরা সবাই মিলেই পুকুরটাকে পরিষ্কার করব। কি সবাই রাজি তো? আমরা তোমার মতো ফ্রি বসে থাকি না রাকেশ, আমরা খেটে খাওয়া লোকজন, তোমার মতো না যে যখন কাজ পেলাম শুধুমাত্র তখন গিয়ে করলাম। নর্দমা পরিষ্কার। তোমরা কিন্তু একটু বেশিই বলছো। মা, রাকেশ, এদের সাথে তর্ক করে কোনো লাভ হবে না, চলো আমরা ঘরে যাই। মমতা নিজের শাশুড়ি আর বরকে নিয়ে ঘরে চলে আসে। এরপর শাশুড়ি মুখ ধুলে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাকেশ জলখাবার খেয়ে বেরিয়ে পড়ে। সন্ধেবেলা ওদের ঘরে কিছু মহিলারা আসে। তোমার এখানে কোনো সবজি পাওয়া যাবে? বৌমা দেখো কোনো সবজি আছে নাকি। মা, কিছু আলু বেঁচে আছে, নিয়ে আসছি। মমতা আলু নিয়ে এসে ওদেরকে দিয়ে দেয়। তখন ওর শাশুড়ি জিজ্ঞেস করে, এই প্রথমবার কাউকে সবজি চাইতে দেখলাম, কেন আজকে কি সবজিওয়ালা আসেনি? না, আজকে এসেছে না কালকে, জানি না বাবা কেন দুদিন ধরে সবজিওয়ালা আসছে না। বাজার তো আমরা যেতে পারি না, কারণ বাজার তো ওই নোংরা পুকুরের ওপারে, আর এই পুকুর পার করা তো অসম্ভব। ঠিক বলছো তুমি। ওই মহিলা সবজি নিয়ে চলে যায়। রাত্রিবেলা রাকেশ যখন বাড়িতে আসে তখন দেখে বাড়িতেও কোনো সবজি নেই। বাবা আজকে তো সবজি ছেলেটা আসেনি, আর যে দুটো আলু ছিল তা তো প্রতিবেশী চেয়ে নিয়ে গেল। ওই সবজিওয়ালাকে কোথাও দেখতে পেয়েছিস তুই? না মা, দেখলাম না তো। আজকে শুধু ডাল দিয়েই কাজ চালিয়ে নাও, আমি কালকে দেখছি। এইভাবেই ৩-৪ দিন কেটে গেল, কিন্তু সবজিওয়ালা এলো না। তাই গ্রামের সবাই একত্রিত হলো। আজ ১ সপ্তাহ হয়ে গেল, না কোনো সবজি খেতে পারলাম, না কোনো পেঁয়াজ রসুন। সবজির ছেলেটা কোথায় গিয়ে মরে গেল? ঠিকই বললে কাকু, এবার আমাদের কি হবে? না খেয়ে মরবো যে। কাকা, আমার তো মনে হয় যে এই নর্দমার জন্যও আসে না। রাকেশের এই কথা বলতেই সবজির ছেলে গোলু ঠেলা নিয়ে ওখানে চলে এলো। এসে গেছে, এসে গেছে, সবজিওয়ালা এসে গেছে। তাজা তাজা সবুজ সবুজ সবজি নিয়ে নাও। দেখো, সবজিওয়ালা এসে গেছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, সবজিওয়ালা এসে গেছে। এই বলে সবাই ওই সবজির ঠেলার উপর হামলে পড়লে ওই সবজির ঠেলা গিয়ে পড়ে নোংরা পুকুরের মধ্যে, আর সব সবজি নষ্ট হয়ে যায়। আমার সমস্ত সবজি তোমরা সকলে নষ্ট করে ফেলেছো। আজকের পরে আমি আর এখানে আসবোই না। আমি এই শহর ছেড়েই চলে যাচ্ছি। জানো, তোমাদের এই পুকুরের দুর্গন্ধে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আসতে পারিনি। ভাবলাম পরিষ্কার হয়েছে, কিন্তু না, কুকুরের লেজ আর কোনোদিন সোজা হয় না। কি বলছিস তুই? আমি একদম ঠিকই বলছি। তোমাদের মতো এত নোংরা পাড়া আমি আর আগে কখনো দেখিনি। তার জন্যই তো এখানে কেউ আসে না। আজ থেকে আর আমিও আসবো না। আমি অভিশাপ দিচ্ছি, তোমরা এবার সবজির জন্য কাঁদবে। এই বলে ওই সবজিওয়ালা ওখান থেকে চলে যায়, আর গ্রামবাসীরা আবার চিন্তায় পড়ে যায়। গ্রামবাসীরা, আজ থেকে সবজি খাওয়া ছেড়ে দাও। আরে ও রাগ করে বলে গেছে, হয়তো ১-২ সপ্তাহের মধ্যে আবার চলে আসবে। ৩ মাস কেটে গেল, ওই সবজিওয়ালা আর এলো না, আর গ্রামবাসীরা সবজির জন্য পাগল হয়ে গেল। মা, মমতা, গরমের জন্য আমার কাজ কিছুদিনের জন্য আটকে গেছে। একেই বলে মরার ওপর খাড়ার ঘা। না মা, এটা চিন্তার পার্থক্য। না ভাবলে এটাই খাড়ার ঘা, আর ভাবলে এটাই আমাদের জন্য সুযোগ হতে পারে। আমি কিছু বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো? আমি কিছু ভেবেছি, তবে এই ব্যাপারে আমাকে আগে নিজের বাবার সাথে কথা বলতে হবে। তুমি কালকে আমাকে নিয়ে একটু বাপের বাড়ি যাবে? কিন্তু কি ভাবলে বৌমা, সেটা তো বলো। তোমরা সব কালকে জানতে পারবে। ঠিক আছে। পরের দিন মমতা তার স্বামীকে নিয়ে বাপের বাড়ি গেল, আর গিয়ে তার বাবাকে সব কথা খুলে বলল। সমস্যা তো অনেক বড় মা, বল আমি কি করতে পারি? বাবা, তুমি অনেক পুরনো কৃষক, আর সব ধরনের জমির ব্যাপারে তোমার অনেক জ্ঞান আছে। তাই তুমি আমাকে বলো তো, ওই নোংরা পুকুরটাকে পরিষ্কার করে ওখানে আমরা চাষবাস করতে পারবো তো? করা তো যেতে পারে, কিন্তু ওতে অনেক পরিশ্রম লাগবে। আর তোর ওখানে সবজি চাষ করার কি দরকার? তুই তো এখান থেকেই সবজি নিয়ে যেতে পারিস। না বাবা, কথাটা শুধু সবজির না। এটা হলে আমাদের ৩টে লাভ হবে। ১, নোংরা পুকুর পরিষ্কার হলে গ্রামের ঝগড়া শেষ হবে, আর লোকেদের রোগও হবে না। আর ২ নম্বর ব্যাপার, গ্রামবাসীরা তাজা সবজি পাবে। আর ৩ নম্বর, রাকেশকে বাইরে গিয়ে কোনো কাজ খুঁজতে হবে না, কারণ তখন আমরা সবজিরই ব্যবসা করব। মমতা, তুমি যে সব সমস্যা একবারেই শেষ করে দিলে। ঠিক আছে মা, তবে প্রথমে ওই পুকুরটাকে পরিষ্কার করতে হবে, তারপর কেমিক্যাল দিতে হবে, সার দিতে হবে, তারপর কয়েকবার ট্রাক্টর দিয়ে মাটি খুঁড়তে হবে। তারপরেই জমিটা চাষ করা যেতে পারে। তার জন্য আমাকেও যেতে হবে, আর গ্রামের কিছু ছেলেদেরও নিতে হবে।
ঠিক আছে বাবা, কালকে তুমি সমস্ত জিনিসপত্র নিয়ে আর ছেলেদের নিয়ে আমাদের বাড়িতে চলে এসো। পরের দিন রাকেশ, মমতা আর মমতার বাবা আর ছেলেরা মিলে নোংরা পুকুরটা পরিষ্কার করতে লাগলো। আর গ্রামবাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু মমতা কিছুই বলল না। তারপর ওই নোংরা জল সরিয়ে দিয়ে অনেক মাটি ঢেলে দিল। মা, এবার তুই চাষ করতে পারিস। এই নে, আমি তোকে সমস্ত বীজ দিয়ে গেলাম। এই বলে উনি মমতাকে সমস্ত বীজ দিয়ে চলে গেলেন। আর বীজ লাগালে কিছুদিনের মধ্যেই জমি নানান সবজিতে ভরে গেল। এই দেখে গ্রামবাসীরা খুশি হয়ে যায়। মনেই হচ্ছে না এটা আমাদের গ্রাম। এই কাজটাই যদি আমরা আগে থেকে করে নিতাম। কোনো ব্যাপার না কাকি, এখন থেকে তুমি 24 ঘন্টা একদম টাটকা সবজি পাবে। সবজি নিয়ে আর চিন্তা করতে হবে না। ওই দিন থেকে গ্রাম তো পরিষ্কার হলোই, আর মমতার রাকেশের দারিদ্রতা চিরতরে শেষ হয়ে গেল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।